আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমি ডেসকোর সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পোস্টের পরীক্ষার প্রস্তুতি, সিলেবাস এবং ডেসকোর চাকরি কেমন এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। তো ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। তো প্রথমে আসি যে পরীক্ষার আসলে প্রশ্ন প্যাটার্ন কেমন হবে। আমরা ইতিমধ্যে জেনে এসেছি পরীক্ষা নেবে হচ্ছে বুয়েট। তো সেই ক্ষেত্রে বাংলাদেশের যে পাওয়ার সেক্টর এবং পেট্রো বাংলার যে পরীক্ষাগুলো হয় সেই পরীক্ষাগুলোর প্যাটার্ন কিন্তু সেম থাকে, বিশেষ করে বুয়েট যদি পরীক্ষা নিয়ে থাকে। 40 মার্ক ডিপার্টমেন্ট পরীক্ষা হবে এবং 60 মার্ক হবে হচ্ছে নন। তো নন ক্ষেত্রে সম্পূর্ণ এমসিকিউ হবে। ননের মধ্যে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে বাংলা, ইংলিশ, অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি, পাওয়ার সেক্টর এবং ডিপার্টমেন্টের 2-4টা এমসিকিউ থাকতে পারে আর কি। হ্যাঁ, তো পাওয়ার সেক্টরটা আসলে কিভাবে পড়বেন, আপনাকে দেখতে হবে যে আপনি আসলে কোন প্রতিষ্ঠানের জন্য পরীক্ষা দিতে গেছেন। তো তো আপনি প্রথমে দেখতে হবে যে কোন প্রতিষ্ঠানের জন্য পরীক্ষা দিতে গেছেন, যেহেতু ডেস্কোর পরীক্ষা। সুতরাং আপনাকে ডেস্কোর ওয়েবসাইটের যে রিসেন্ট তথ্যগুলো, লেটেস্ট তথ্যগুলো, এই তথ্যগুলো দেখে যেতে হবে। তারপর যেহেতু এটা হচ্ছে বিদ্যুৎ সেক্টর, সেক্ষেত্রে বিদ্যুৎ বিভাগ বা বিদ্যুৎ মন্ত্রণালয়, পাওয়ার সেল এবং বার্ক এর যে ওয়েবসাইটগুলো আছে, ওয়েবসাইটের লেটেস্ট তথ্যগুলো আপনাদেরকে দেখে যেতে হবে। তাছাড়াও আপনাদের ফেসবুকে দেখতে পারবেন বিভিন্ন গ্রুপে কিন্তু পাওয়ার সেক্টরের বিভিন্ন পিডিএফ গুলো শেয়ার করে থাকে, সেগুলো পড়লে আশা করি হয়ে যাবে। তারপর বিভিন্ন বিদ্যুতের যে জেনারেশন প্রতিষ্ঠানগুলো আছে, কোন জেনারেশন প্রতিষ্ঠানের জেনারেশন ক্যাপাসিটি কত এবং বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যুৎ জেনারেশন কবে হয়েছে, এই টাইপের যে কোশ্চেনগুলো, এগুলো কিন্তু সেটা দেওয়া আছে, এগুলো দেখে নিলে পাওয়ার সেক্টরে যে 4-5 মার্ক এমসিকিউ থাকবে সেটা আপনারা আশা করি পেয়ে যাবেন। তো অ্যানালিটিক্যাল অ্যাবিলিটির ক্ষেত্রে কি করবেন, অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি সম্পূর্ণ হচ্ছে ম্যাথমেটিক্যাল টার্ম প্লাস হচ্ছে বিসিএস এর যে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি গুলো আসে সেগুলোই মূলত পড়তে হবে। তো এই ক্ষেত্রে আমি যেটা বলবো, বিশেষ করে বুয়েটের ননের পরীক্ষার প্রস্তুতির জন্য যেটা বলবো সেটা হচ্ছে যে প্রিভিয়াস যে কোশ্চেন গুলো আছে বুয়েটের, সেটা হোক ইলেকট্রিক্যাল, হোক মেকানিক্যাল অথবা হোক পাওয়ার, প্রত্যেকটা ডিপার্টমেন্টের যে প্রিভিয়াস পরীক্ষাগুলো হয়েছে সেই পরীক্ষাগুলো নন ডিপার্টমেন্টের যদি কোশ্চেনগুলো আপনি দেখে যান, তাহলে আশা করি আপনার 80% আপনার কাভারেজ হয়ে যাবে এবং রিপিট কোশ্চেন পাবেন। এটা কিন্তু আমরা দেখে এসেছি যে বুয়েট নন ডিপার্টমেন্ট রিপিট কোশ্চেন করে। আর ইংলিশের যে পার্টটা, ইংলিশটা ভোকাবুলারি আসলে বেশি পড়লে কমন পাওয়া যায় ভালো, এবং প্রিভিয়াস কোশ্চেন থেকে 2-4টা কোশ্চেন আসে। আর আমি খুবই ইম্পর্টেন্ট একটা ওয়েবসাইটের কথা বলবো যেখান থেকে আসলে কোশ্চেন কমন পাওয়া যায়। যদি ওই ওয়েবসাইটটা আপনি কভার করতে পারেন, তাহলে পিএসসি সহ বাংলাদেশের যে কোনো পরীক্ষার নন ডিপার্টমেন্ট কোশ্চেন আপনার কমন পেয়ে যাবেন আশা করি। সেটা হচ্ছে সাত একাডেমি, SATTACADEMY, SATAcademy.com লিখে সার্চ দিলে আপনারা এই ওয়েবসাইটটা পেয়ে যাবেন। এখানে দেখবেন যে আপনার যে এমসিকিউ গুলো আছে এগুলো কভার করলে নন ডিপার্টমেন্ট কভার হয়ে যাবে। আর বাংলা দ্বিতীয় থেকে বেশি আসে, সন্ধি বিচ্ছেদ, কারক, এই টাইপের জিনিসগুলো বেশি আসে। তারপরে হচ্ছে কোন ভাষার শব্দ এটি, এই টাইপের কোশ্চেনগুলো বেশি এসে থাকে বাংলা থেকে। আর জেনারেল নলেজের ক্ষেত্রে লাস্ট 3 মাসের এবং সমসাময়িক যে বিষয়গুলো আসলে বাংলাদেশে এবং বিশ্বে ঘটে যাচ্ছে সেই টপিকগুলো থেকে কিন্তু বেশি কোশ্চেন করে থাকে। তো আমি যেটা বলবো, ননের ক্ষেত্রে এই 60 মার্কটা ভালো করার জন্য প্রিভিয়াস কোশ্চেন অবশ্যই পড়বেন, বিসিএস এর প্রিভিয়াস কোশ্চেন ব্যাংকগুলো সলভ করবেন এবং সমসাময়িক বিষয়গুলো গুরুত্ব দেবেন। তো এই জিনিসগুলো যদি আপনি দিয়ে থাকেন তাহলে দেখবেন যে নন ডিপার্টমেন্ট খুব ভালো কভার করতে পারতেছেন। আর ডিপার্টমেন্ট যে 40 মার্ক পরীক্ষা হয়ে থাকে, সেই 40 মার্ক মূলত হচ্ছে 8টা কোশ্চেন থাকবে। প্রত্যেকটা কোশ্চেনের আবার ABC বা 1 2 3 এরকম থাকতে পারে। 8টা কোশ্চেন আপনার 5 8 40 মার্ক এরকম পরীক্ষা হবে। তো ডিপার্টমেন্ট আসলে কোন টপিকগুলো পড়বেন, তো আমি যদি ইম্পর্টেন্ট ক্যাটাগরাইজ করি, সেক্ষেত্রে আমাদের কম্পিউটার ডিপার্টমেন্টের জন্য সি প্রোগ্রামিং থেকে একটা প্রোগ্রাম থাকবে, সেটা প্রিভিয়াস কোশ্চেন রিপিট করে, অথবা এমনটা হতে পারে যে হচ্ছে আপনার স্ট্রিং রিভার্স অথবা একটা নাম্বার রিভার্স, তারপর হচ্ছে আপনার প্যালিন্ড্রোম নাম্বার প্রিন্ট করার প্রোগ্রাম, এই টাইপের যে প্রোগ্রামগুলো আছে। তারপরে হচ্ছে প্রাইম সংখ্যাগুলো প্রিন্ট দেওয়ার প্রোগ্রাম, অথবা হচ্ছে আপনার কিছু প্যাটার্ন দিতে পারেন, যে প্যাটার্নটা প্রিন্ট করার প্রোগ্রাম লিখুন। এই টাইপের যে লজিক্যাল যে টার্মগুলো আছে, এই টার্মগুলোর উপরে আপনার হচ্ছে প্রোগ্রাম একটা থাকবে। এরপর ডাটাবেস থেকে আপনার একটা কোয়েরি থাকবে, যে কোয়েরিটা সবসময়ের জন্য রিপিট হয়, নতুন কোয়েরি আসলে খুব কমে আসে। আপনি যদি হাতে গোনা 15 থেকে 20টা কোয়েরি পড়েন, তাহলে আশা করি বুয়েট পরীক্ষা নিলে বইয়ের কোয়েরি আপনি কমন পাবেন। সেটা আপনি প্রিভিয়াস কোশ্চেনগুলো দেখে নেবেন। তো এই প্রিভিয়াস কোশ্চেনগুলো আসলে কোথায় পাবেন, প্রিভিয়াস কোশ্চেনগুলো আপনি দেখবেন যে আমার যে ইউটিউব চ্যানেলটা আছে, লিটুয়েন্স আইটি সলিউশন, ইউটিউব চ্যানেলে গিয়ে যদি সার্চ দেন, তাহলে হচ্ছে রিসেন্ট আইটি সলিউশন বা রিসেন্ট এক্সাম ব্যাংক নামে একটা প্লে লিস্ট আছে, প্লে লিস্টের মধ্যে দেখবেন আপনার বইয়ের কোশ্চেনগুলো দেওয়া আছে। এগুলো আপনি দেখে যান যদি, তাহলে দেখবেন যে আশা করি কাভার হয়ে যাবে। আর ডেটাবেস গেল, এরপরে লিনাক্সের কমান্ড আসবে, লিনাক্সের কমান্ডগুলো রিপিট হয়ে থাকে, লিনাক্সের কমান্ডগুলো দেখে যাবেন। অপারেটিং সিস্টেমের শিডিউলিং ম্যাথ দেখে যাবেন। তারপর হচ্ছে প্রসেস স্টেটগুলো কি, পিসিবি কাকে বলে, মেমোরি ম্যানেজমেন্টের কিছু ম্যাথ আছে, ফিজিক্যাল অ্যাড্রেস বের করার যে ম্যাথগুলো, এগুলো দেখে যাবেন। তারপরে হচ্ছে ইউইএফআই কাকে বলে, বুট মেনু কাকে বলে, বায়োস কি জিনিস,
তারপর হচ্ছে FAT32 কি, NTFS কি, এই টাইপের জিনিসগুলো আপনারা দেখে যাবেন অপারেটিং সিস্টেম থেকে। মাইক্রোপ্রসেসর থেকে যেটা পড়বেন সেটা হচ্ছে যে ফ্ল্যাগ রেজিস্টারগুলো আছে বা মাইক্রোপ্রসেসরের রেজিস্টারগুলো আছে অথবা মাইক্রোপ্রসেসরের যে বৈশিষ্ট্যগুলো আছে এগুলো দেখবেন। সেই সাথে হচ্ছে আপনার মাইক্রোপ্রসেসরের যে এক্সিকিউশন ইউনিটটা আছে এটা কিভাবে ড্র করতে হয় এটা একটু দেখে যাবেন, এই কোশ্চেন অনেক সময় রিপিট হয়। তাছাড়াও দুইটা 8 বিটের যে প্রোগ্রাম আছে, অর্থাৎ দুইটা 8 বিটের সংখ্যা যোগের প্রোগ্রাম লিখুন বা বিয়োগের প্রোগ্রাম লিখুন, এই টাইপের প্রোগ্রাম কিন্তু অনেক সময় অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম লিখতে বলে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে যেহেতু আমাদের ডিপ্লোমায় পাইথন সিলেবাসে চলে আসছে, সুতরাং অনেক সময় পাইথনের কিছু ছোট ছোট কোড বা ফাংশন লিখতে বলতে পারে অথবা ফ্লোচার্ট অ্যালগরিদম লিখতে বলতে পারে, এগুলো আসবে। আর ম্যাক্সিমাম কেস দেখা যায় যে প্রোগ্রামের ক্ষেত্রে আউটপুট ইনের প্রোগ্রামটা বেশি আসে। তো আপনারা বিগত কোশ্চেনগুলো দেখে যাবেন, তাহলে আশা করি আপনাদের কমন পড়বে। আর একটা জিনিস আমি দেখবো সেটা হচ্ছে যে ডিপার্টমেন্টের মধ্যেই চলে আসে, যদিও ননের মতো মনে হয়, সেটা হচ্ছে যে ওই যে সেটের যে অঙ্কটা ভেন ডায়াগ্রাম ড্র করে যে পাশ ফেলের অঙ্ক অথবা বিজ্ঞান মানবিক শাখার ছাত্র সংখ্যার যে অঙ্কগুলো আছে অথবা বিন্যাস সমাবেশের অঙ্ক, এই অঙ্কগুলো বা ধারার অঙ্ক, সমান্তর ধারা গ্রন্থ ধারা কিছু অঙ্কগুলো ডিপার্টমেন্টের মধ্যে দিয়ে থাকে। তো আপনারা হচ্ছে ডিপার্টমেন্টের মধ্যে এই পার্টগুলো আসলে কাভারেজ করবেন। আর নেটওয়ার্কিং থেকে অবশ্যই সাবনেট করে যাবেন। সাবনেটে 12 থেকে 13টা ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে। আমি আশা করি কনফিডেন্টলি বলতে পারি যে এই 12 থেকে 13টা ভিডিও যদি আপনি দেখেন তাহলে বাংলাদেশের কোনো চাকরি পরীক্ষার জন্য সাবনেটিং আপনার কখনো সমস্যা হবে না। ইভেন হচ্ছে কুয়েরিগুলো যদি আমার চ্যানেল থেকে দেখে যান, আশা করি আপনার অবশ্যই এর মধ্যে কভার করবে। তো এই হচ্ছে আসলে প্রিপারেশন। যেহেতু বুয়েট পরীক্ষা নিয়েছে, আসলে এর বাইরে বলার কিছু নাই, বুয়েট প্যাটার্নটা আসলে এটাই হয়ে থাকে। আর থিওরিটিক্যাল পার্ট বেশি পড়ার দরকার নাই, অ্যানালিটিক্যাল যে টাফ পার্টগুলো আছে ডিপার্টমেন্টের মধ্যে সেগুলো পড়ে যাবেন, আশা করি কমন পেয়ে যাবেন। তো এখন যেটা বলবো সেটা হচ্ছে যে আসলে ডেস্কো চাকরি কেমন। তো ডেস্কোর কর্মক্ষেত্র বা চাকরির এরিয়াটা হবে হচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মধ্যে। এটা হচ্ছে টঙ্গী থেকে শুরু করে কল্যাণপুর থেকে এদিকে দক্ষিণ খান উত্তর খান থেকে শুরু করে বাড্ডা যশোর পর্যন্ত এই কাভারেজটা দেয় আর কি, এর মধ্যে আপনার পোস্টিং হবে। আর হেড অফিস তো নিকুঞ্জতে। তো চাকরি অন্যান্য পাওয়ার সেক্টরসের যে 6টা ডিস্ট্রিবিউশন ইউটিলিটিস আছে তাদের মতোই সেম প্রসেস। এবং হচ্ছে চুক্তি ভিত্তিক নামে যে একটা কথা আছে, এটা নিয়ে আপনারা অনেক সময় কনফিউশন হয়ে যান। তো চুক্তি ভিত্তিক বলতে আসলে কিছুই না, এটা হচ্ছে যে পাওয়ার সেক্টরের যে ইউটিলিটিস গুলো আছে এগুলোর আসলে অর্গানোগ্রাম বা সরি সার্ভিস রুল অনুযায়ী কিন্তু আসলে এরকমই যে 3 বছর পর পর নবায়ন করতে হয়। এটা আসলে কিছুই না। যদি আপনি অর্থ কেলেঙ্কারি বা যদি কোনো অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হন তাহলে হয়তো বা আপনার চাকরি নবায়ন করবেন না। তবে এরকম কখনোই হয় নাই বা আমার জানা নাই যে আসলে চুক্তি নবায়ন হয় নাই। আর প্রত্যেক বছর আপনার সুপারিয়র বস আপনার পারফরমেন্স মার্ক অ্যাসাইন করে দেবেন, সেটা 100-এর মধ্যে মার্ক হয়। এই মার্ক যত ভালো হয় তত আপনার জন্য ভালো, অর্থাৎ এই মার্কের উপর ডিপেন্ড করার সময় কিন্তু আপনার এপিএ বোনাস পাওয়া যায়। এবং হচ্ছে এই মার্কটা যদি 60 মার্কের নিচে চলে আসে তাহলে হয়তো বা আপনার চুক্তি নবায়নের ক্ষেত্রে একটু প্রতিবন্ধকতা দেখা দিতে পারে। তো আপনি যদি আপনার অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করেন, কোনো অর্থনৈতিক কেলেঙ্কারির সাথে যুক্ত না হন, তাহলে কখনোই চাকরি কিন্তু যাবে না। তো আমি অ্যাকচুয়ালি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, আমি 2 বছরের মতো আমি ডেস্কোতে জব করেছি। আমি বর্তমানে নিস্কোতে কর্মরত আছি এবং নিস্কোর আসলে রুলস গুলো সবই কিন্তু সেম। তো এই ছিল মূলত হচ্ছে আজকের আপনাদের ভিডিও। তো যদি আমার কোনো টপিক মিস হয়ে থাকে বা আপনাদের যদি কোনো কিছু জানার থেকে থাকে তাহলে এই ভিডিওর কমেন্টস বক্সে আপনারা কমেন্টস করবেন, আমি কমেন্টস গুলো পড়ে বাকি অ্যান্সার গুলো দেওয়ার চেষ্টা করব। তো সবার জন্য শুভকামনা রইল, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।